দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা আপনার কাছে ফিরব, তবে দেখিনি পত্রিকা পাতায় শিরোনামে কোন কোন খবরগুলো জায়গা করে নিয়েছে। দর্শক, প্রথমেই আমার হাতে রয়েছে প্রথম আলো। তাদের শিরোনাম, ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার, স্বল্প সময়ের নোটিশে ভারতে আসতে চেয়েছেন হাসিনা, দুই কক্ষের বিবৃতিতে জয়শঙ্কর, সোমবারের সংঘাতের ঘটনায় আরও 103 জনের মৃত্যু। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনাম, মুক্তি পেয়েছেন খালেদা জিয়া, সারা দেশে 4 শতাধিক থানায় হামলা, বিপুল অস্ত্র ও গোলা বারুদ লুট। এরপর রয়েছে দৈনিক সমকাল, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস, বেশিরভাগ থানা লণ্ডভণ্ড, নেই পুলিশ। বাংলাদেশ প্রতিদিন, তাদের শিরোনামে, শেখ হাসিনাকে আশ্রয়ে কোনো অনুরোধ আসেনি মার্কিন মুখপাত্র, সেনাবাহিনীতে বড় রদবদল, জিয়াকে অব্যাহতি, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। দৈনিক যুগান্তর, তাদের শিরোনাম, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান, 6.5 বছর পর মুক্ত খালেদা জিয়া, অর্ধশত সিনিয়র কর্মকর্তা আত্মগোপনে। দেশ রূপান্তর, তাদের শিরোনাম, সরকারবিহীন দিনে মাঠে শিক্ষার্থীরা। বণিক বার্তা, 15 বছরে আওয়ামী লীগ সরকার ঋণ করেছে 15.5 লাখ কোটি টাকার বেশি। এ সময় দেশ থেকে পাচার হয়েছে প্রায় $150 বিলিয়ন। দ্য ডেইলি স্টার, তাদের শিরোনাম, হাসিনা গেভ এ শর্ট নোটিস অ্যাবাউট গোয়িং টু ইন্ডিয়া, অ্যাট লিস্ট 92 বডিজ রিকভার্ড। আমরা শিরোনামগুলো দেখলাম। শিরোনামে যা দেখলাম তাতে একদিকে যেমন স্বস্তির খবরও আছে, তেমনি পাশাপাশি উদ্বেগের খবর আছে। এবং সবচেয়ে বড় শিরোনাম যে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। এবং গতকালকে রাতের সমন্বয়ের সাথে বঙ্গভবনে রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর প্রধান ছিলেন, তাদের যৌথ সিদ্ধান্তে এটি হয়েছে। আপনার কাছে জানতে চাচ্ছি। হ্যাঁ, প্রথমত এটি একটি নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, যে নতুন বাংলাদেশের কথা শিক্ষার্থীরা বলছেন, সেই বাংলাদেশের দিকে এক ধরনের পদযাত্রা শুরু হলো, এক ধরনের শুভ সূচনা হলো। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তিত্ব যিনি বিশ্বব্যাপী স্বীকৃত, এবং তাকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়, পড়াশোনা হয়, পাঠ্যপুস্তকের টেক্সট বুক অন্তর্ভুক্ত একজন ব্যক্তি। বিভিন্ন দেশে তার যে ক্ষুদ্র ঋণের যে কনসেপ্ট, সেটা সারা বিশ্বে সমাদৃত। তার সামাজিক ব্যবসার কনসেপ্ট নিয়ে বিভিন্ন দেশ কাজ করছে, তার পরামর্শ নিয়ে বিভিন্ন দেশ সামাজিক অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। এবং সবশেষ পৃথিবীকে মুক্ত করার, পৃথিবীকে সুন্দর করার, স্বপ্নের পৃথিবী থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য তার যে 3-0 অর্থাৎ 3-0 থিওরি, সেটি নিয়েও কিন্তু বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা হচ্ছে। আমি যে বিষয়টিতে আসতে চাই, শিক্ষার্থীরা একজন যোগ্য অভিভাবক বা ব্যক্তিত্বকে বেছে নিয়েছেন, যার সঠিক নির্দেশনায়, যার উপদেশ নিয়ে বাংলাদেশ, নতুন এক বাংলাদেশ সে তৈরি হওয়ার দিকে যেভাবে শুরু হতে যাচ্ছে, সেটি নিয়ে আমরা সবাই খুবই আশাবাদী। আমি ব্যক্তিগতভাবেও আশাবাদী, এবং সাধারণ মানুষের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে একটা আশা তৈরি হয়েছে। এবং তারা সবাই এখন বিশ্বাস করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে, সেটি অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সার্বিক পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে এক অভাবনীয় একটা পরিবর্তন আসবে, এবং রিফর্ম হবে, ট্রান্সফরমেশন হবে, এক নতুন বাংলাদেশের দিকে যুক্ত হচ্ছে। আপনি দেখেছেন যে শিক্ষার্থীরা কালকে বৈঠক শেষে কিন্তু সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনি বলেছেন, আমরা প্রস্তাব করেছি, রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন, এবং অন্যান্য রাজনৈতিক দলও এই বিষয়ে কোনো আপত্তি করেন। এটি একটি খুব ভালো দিক, যে সর্বজন স্বীকৃত, অর্থাৎ সর্বজনের কাছে তার যে অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা রয়েছে, তারই একটি প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। এবং আজকে বা 24 ঘন্টার মধ্যে বাদবাকি অন্তর্বর্তী সরকার যে তালিকা, যে 15 জনের তালিকা দিয়েছে, সেটি হয়তো বা 1-2 জন আরও কম বেশি হবে, আরেকটু যাচাই বাছাই হবে। আমরা আশা করছি 24 ঘন্টার মধ্যে আমরা
পুরোপুরি একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখতে পাবো, এবং যে সরকারের নেতৃত্বে বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, আপনি দেখবেন যে সরকার পতনের পর অর্থাৎ শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশ কিন্তু কার্যত সরকারবিহীন রয়েছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না, এবং এই অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশে আপনি বলছিলেন বেশ কিছু হতাশাজনক ঘটনা ঘটেছে, আমরা সেই আলোচনায় অবশ্যই আসব। তো তার আগে আমি আবারও বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বের নেতৃত্ব আমরা দেখতে চাই, আমরা দেখার অপেক্ষায় রয়েছি। নিয়ে আসলে দ্বিধাবিভক্তির কিছু নেই, এবং সবাই প্রত্যাশা করছে যে একটা সুন্দর আগামীর বাংলাদেশ তার নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান গঠিত হবে তাতে পরবর্তী একটা ভূমিকা থাকবে। আমরা আবার জানতে চাচ্ছি যে বিএনপি প্রসঙ্গে আসি। প্রায় 6.5 বছর পর খালেদা জিয়া মুক্ত হয়েছেন, এবং 2017 সালে তিনি 17 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন। এর মধ্যে কখনো কারাগারে, কখনো গৃহবন্দী ছিলেন। বিএনপি ছিল নেতৃত্বহীন। সোজা কথায় যদি আমরা বলি, খালেদা জিয়া ফিরে এসে দলকে উজ্জীবিত করবেন, এবং এরই মধ্যে অনেক সিনিয়র নেতারা মুক্তি পেয়েছেন। দেখেন, এই যে বলছিলাম যে রাজনীতির যে পালাবদল হচ্ছে, সেই পালাবদলটা অনেক অর্থেই ইতিবাচক। কেন? রাজনীতির যে গুণগত পরিবর্তন, আমরা যে গণতন্ত্রের কথা বলি, যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলি, সেখানে কিন্তু বিভিন্ন দল মতের পার্টিসিপেশন থাকতে হবে, তাই না? সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে দীর্ঘদিন কিন্তু কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না, সংসদে কোনো প্রতিনিধিত্ব ছিল না। সরকার যারা পরিচালনা করেছে তারা নিজেদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করেছে, সেটা প্রতিবাদ করার বা প্রতিরোধ করার কেউ ছিল না, সেটা সমালোচনা করার কেউ ছিল না। সেই জায়গাতে যেটা হয়েছে, এক ধরনের অরাজকতা, এক ধরনের একনায়কতান্ত্রিক যে মানসিকতার একটি প্রতিফলন আমরা সব ক্ষেত্রেই দেখেছি। সেক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে বিরোধী দলীয় নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে নির্যাতন করা, ঘরবাড়ি থেকে বের করে দেওয়া, দেশ ত্যাগ করতে বাধ্য করা, বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখেছি। এবং এই যে রাজনৈতিক পালাবদল হচ্ছে, সেই পালাবদলের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আপনি বলছিলেন বিভিন্ন দিন তিনি কারাবন্দী ছিলেন, কখনো গৃহবন্দী অবস্থায় ছিলেন, কার্যত তাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি, একজন জনগণ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। এবং সেটি থেকে এখন যে বেরিয়ে আসছে এবং বেরিয়ে তিনি এসেছেন, সুতরাং বাংলাদেশে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের নতুন করে উদ্দীপনা, এক ধরনের জাগরণ তৈরি হচ্ছে যে হ্যাঁ, আমরা এখন রাজপথে নামতে পারবো, আমরা এখন আমাদের দাবি নিয়ে রাজপথে সোচ্চার হতে পারবো, এবং সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন। কারণ বিভিন্ন সময়ে আমরা কিন্তু দেখেছি বারবারই তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেননি, এবং কেন? গণতন্ত্র পুনরুদ্ধারের যে বিষয়টি। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আপনি বলছিলেন যে তিনি রাজনীতির কর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি করেছেন, তিনি আসলে দল চাঙ্গা হবে। কিন্তু আমি যে জায়গাটি বলতে চাই, সেখানে তারেক রহমান লন্ডনে রয়েছেন, এবং তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বাইরে থেকে বিভিন্ন সময়ে ভিডিও কনফারেন্স বা অন্যান্য ভাবে যোগাযোগ করে নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন, নতুনভাবে সংগঠনকে পুনর্গঠন করার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। এবং তিনি যদি দেশে আসেন, আসার পরে কিন্তু আসলেই নতুন যে নেতৃত্ব, সেই নেতৃত্বের সঠিক বাস্তবায়ন হবে, এবং বিএনপি নতুনভাবে ঢেলে সাজিয়ে নতুনভাবে পথ চলা শুরু হবে। এই যে রাজনীতির যে গুণগত পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু অবশ্যই আসা দরকার, এবং সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, যেখানে সব দল মতের কথা বলার সুযোগ থাকবে, রাজপথে তাদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার সুযোগ থাকবে, এবং এই যে পরিবেশটি, একটি অংশগ্রহণমূলক পরিবেশ, সেটি আমরা দেখতে চাই, এবং সেই ক্ষেত্রে বিএনপি অবশ্যই ইতিবাচক ভূমিকা পালন করবে সে আশা রাখি। একই সঙ্গে বলতে চাই, দেখেন রাজনীতির যে শূন্যতা এখন চলছে, এই শূন্যতায় আপনি বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটছে, কোথাও কোথাও মন্দিরে হামলা হচ্ছে, রাষ্ট্রীয় স্থাপনায় ঘটনা ঘটছে, এবং রাজনৈতিক কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটছে, এবং সব দায় কিন্তু বিএনপি জামায়াত শিবির তাদের উপরে আসছে। কিন্তু বাস্তবতার ক্ষেত্রে তাদের একটি অবস্থান খুবই দরকার যে তারা এইসব অরাজকতার সাথে নেই, নৃশংসতার সাথে নেই, হামলা লুটপাট ভাঙচুরের সাথে নেই, কারণ এটি সাধারণ মানুষ হিসেবে আমরা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে প্রত্যাশা করি না। আমরা চাই একটু সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশের দিকে আমরা ধাবিত হচ্ছি, সেখানে হামলা রক্তপাত ভাঙচুর লুটপাট এই শব্দগুলা প্রজন্ম আর মেনে নিতে পারছে না। সারা দেশে পুলিশ বাহিনীর কার্যালয়গুলো কার্যত ফাঁকা, এমনকি যে ঢাকা পুলিশ সদর দপ্তর সেখানেও তালা ঝুলছে, এবং পুলিশরা নিরাপত্তাহীনতা বোধ করছেন, এবং তাদের দাবি অনুযায়ী তারা কর্মবিরতিও পালন করছেন।
সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সারা দেশে 4 শতাধিক থানায় হামলা, বিপুল অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়েছে। আপনি যেটা বলছেন এবং আমরাও যেটা নিয়ে আসলেই কথা বলছি সেটি হচ্ছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পরিবর্তিত যে পরিস্থিতি, যে নৃশংসতা, অরাজকতা আমরা দেখতে পাচ্ছি এবং সবশেষ যে প্রাণহানি, 4 শতাধিক প্রাণহানি হয়েছে, সেক্ষেত্রে দেখবেন যে গুলিবর্ষণের ঘটনায় বেশি হয়েছে। এবং এই যে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীর পরে যে সাধারণ মানুষের ক্ষোভ, তার যে বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। দেখেন সারা দেশে আপনি এখানে বলছেন 4 শতাধিক থানায় হামলা, ভাঙচুর, গোলাবারুদ করা হয়েছে, অস্ত্র লুটপাট করা হয়েছে। এটি সব গণমাধ্যমেই কিন্তু প্রচার হচ্ছে এবং তারা আজকে থানাতে নাই, তারা কিন্তু পালিয়ে আছে জীবন বাঁচাতে। এই বাস্তবতা তো আমরা কখনো দেখতে চাই না। আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে মানুষের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সেখানে তারা তাদের থানাতে থাকতে পারছে না, তারা তাদের পোশাক গায়ে দিয়ে সামনে দাঁড়িয়ে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং তারা এক ধরনের প্রাণের আকুতি জানাচ্ছে। তারা তাদের অধিকার, অনিশ্চয়তা, কখন হামলা হবে, জীবনের অনিশ্চয়তায় ভুগছে এবং পরিবার নিয়েও তাদের এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, শঙ্কা রয়েছে। এই জায়গা থেকে খুব দ্রুত আপনি জানবেন যে শেষ রাতে অর্থাৎ গত রাতে কিন্তু পুলিশ প্রধান পরিবর্তন হয়েছে। মোহাম্মদ মইনুল ইসলাম, তাকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন এবং আবদুল্লাহ আল মামুন উনি কিন্তু এখন আর নেই। সুতরাং এই যে নতুন করে আইনশৃঙ্খলা বাহিনীকে আবার ঢেলে সাজানো, পুনর্গঠন করার একটি ব্যাপার রয়েছে এবং একই সঙ্গে বলতে চাই যে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীর উপরে সাধারণ মানুষের যে আস্থাহীনতা, যে জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালন করার যে মানসিকতা, যে মোটিভেশনটা দরকার, সেই মোটিভেশনের জায়গায় কিন্তু সবাইকে আবারও ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাদেরকে পুনরুজ্জীবিত করতে হবে, তাদেরকে সেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে হবে। হ্যাঁ, যে তুমি তোমার দায়িত্ব নিঃসংকোচে পালন করো, নিরপেক্ষতার সাথে পালন করো, দায়িত্বশীলতার সাথে পালন করো। সেই জায়গাতে রাষ্ট্রকে অবশ্যই সহায়তা দিতে হবে, পাশে দাঁড়াতে হবে। একটি আইনশৃঙ্খলা বাহিনী শক্তিশালী না হলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা কোনোভাবেই সম্ভব নয়। এর কোনো বিকল্প আছে বলে আমরা একটু জানতে চাই যে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান উনি নির্দ্বিধায় বলেছিলেন যে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, দায়িত্ব তিনি নিলেন। আমরা দেখলাম যে শেখ হাসিনার পলায়নের পর অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তো সেই ক্ষেত্রে এই হত্যাকাণ্ডেরও সুষ্ঠু বিচার আওতাভুক্ত হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। কেননা সেনাপ্রধান দায়িত্ব নেওয়ার পরে আপনি দেখবেন যে সাধারণ মানুষের মধ্যে একজনের স্বস্তি ফিরে এসেছে। যে অনিশ্চয়তা শুরু হয়েছিল, সাধারণ মানুষ ঘরে থাকতে পারছিল না, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে, সন্তানদের জীবন নিয়ে অভিভাবকরা এক ধরনের শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল, রাস্তায় বের হতে পারছিল না, দাবির কথা বলতে পারছিল না। সেই জায়গা থেকে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক হিসেবে সবসময় জাতির সংকটকালীন সময় এগিয়ে এসে এক ধরনের কিন্তু সাধারণ মানুষকে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে। এবং এই যে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী করবেন। একই সঙ্গে আজকে যারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে, যাদের অনিয়ম, যাদের দুর্নীতিতে, লুটপাটে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, আইন শৃঙ্খলা আজকে এই পরিস্থিতি, বাংলাদেশের আজকের পরিণতি, তাদেরকে অবশ্যই সুষ্ঠু বিচার হবে। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে আরেকটা বিষয় জানতে যাচ্ছি যে পাকিস্তানের ষড়যন্ত্র খুঁজছেন এই শেখ হাসিনার পতনে ভারত। আপনি দেখেন শেখ হাসিনা যখন দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেন, ভারতে কিন্তু সর্বদলীয় বৈঠক হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং সেখানে জয়শঙ্কর বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। শর্ট নোটিসের মধ্যে শেখ হাসিনা সেখানে গিয়েছেন, তাকে কিভাবে কি পদ্ধতিতে তাকে ওইখানে রাখা যাবে বা অন্য কোথাও পাঠানো হবে বা বাংলাদেশ নিয়ে ভারতের যে অবজারভেশন, তাদের করণীয় কি, সব বিষয় নিয়ে, সার্বিক বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। বাংলাদেশের রাজনীতিতে ভারত যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল একটা কান্ট্রি এবং একই সঙ্গে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু শেখ হাসিনার ভিসা বাতিল করে দিয়েছে। এখন কথা হচ্ছে তিনি যুক্তরাজ্যে যেতে পারেন কি পারেন না, সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। সেক্ষেত্রে আপাতকালীন ভারতে অবস্থান করবেন এবং পরবর্তীতে কি করণীয় সেটা নির্ধারণ করেই তারপরে পরবর্তীতে সেই সিদ্ধান্ত শেখ হাসিনা নেবেন এবং তার পরিবার রয়েছে। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য।